আগামী 7 দিন পর আমার ভাসুরের সাথে আমার বিয়ে। আমার একাকিত্বময় জীবনে কিভাবে ভাসুরকে আমি বিয়ে করব সেটা আমার জানা ছিল না। তার ছোট ভাইয়ের সাথে 12 বছর আগে আমার প্রেম করে বিয়ে হয়েছিল। 2 বছর পর তিনি মারা যান একটা রোড অ্যাক্সিডেন্টে। এরপর বহু বিবাহের প্রস্তাব আসা সত্ত্বেও আমি আর বিয়ে করি নাই। আমার শাশুড়িও আমাকে ছেড়ে যায়নি। মৃত স্বামীর ভালোবাসার কারণে আমার এই বাড়ি যেতেও ইচ্ছে করে। আমার শাশুড়িকে নিয়ে আমার জীবন চলতে লাগলো। আমার স্বামীর কিছু টাকা পয়সা ছিল আর তার বাবার কিছু সম্পত্তি পেয়েছিল, সেইগুলো দিয়ে আমার আর আমার শাশুড়ির জীবন চলতে লাগলো। জীবনের সমস্ত রং হারিয়ে গিয়েছিল। নামাজ কালাম আর তার স্মৃতি নিয়ে আমার জীবন চলতেছিল। তার সমস্ত জামা কাপড় আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। ওগুলো জড়িয়ে ধরে আমি কান্না করতাম। তার গায়ের ঘ্রাণ নিতাম। পাশের বালিশে তাকে কল্পনা করতাম। খুব ইচ্ছে হতো আরেকটি বার তার বুকে ঘুমানোর, শুধু আরেকটি বার তাকে জড়িয়ে ধরে ছুঁয়ে দেখার। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত কল্পনা করতাম আমি। তার মোটরসাইকেলের পিছনে পুরোটা চিটাগং শহর আমি ঘুরে বেরিয়েছি। আমার জীবনের সমস্ত আনন্দ হাসি ছিল সে। তাকে আমি খুব বেশি ভালোবাসতাম। আমার চাইতেও তাকে বেশি ভালোবাসতাম। কিন্তু মহান রব তাকে এই দুনিয়া থেকে নিয়ে গেলেন। তার মৃত্যুর পর আমি পাগলের মতো কেঁদেছিলাম তার লাশটা ধরে। শুধু বলেছিলাম, কেন চলে যাচ্ছ আমাকে একা রেখে? আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচবো? এত বছর বাদে আমার শাশুড়ি আর আমার নিজের মা খুব করে চাইলেন আমি যেন আমার ভাসুরকে বিবাহ করি। তার দুটি ছোট ছোট সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি যেন তাকে বিয়ে করি। আমাদের কোনো সন্তান হয়নি। চেষ্টা করেছিলাম কিন্তু রব আমাদের দান করেনি। ভাসুরের বউ মারা গেছে 2 বছর হয়েছে। বাচ্চাগুলো আমার কাছেই থাকতো, আমার আর শাশুড়ির কাছেই। কিন্তু ভাসুর থাকতেন না। তিনি ব্যবসার জন্য শহরে থাকতেন। আমার শ্বশুর বাড়ি মোপাস্থলে ছিল। আমি এই 2টা বছর ভাসুরের সন্তানকে নিজের সন্তানের মতো করে আগলে রেখেছি। তাদের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, কি লাগবে না লাগবে সবকিছুই করতাম। ঘরের বাজারটাও আমিই করতাম। সপ্তাহে বা মাসে আমার ভাসুর একবার আসতেন। আমি জাস্ট সালামটা দিতাম, এতটুকুই। ওনার রুমে আমি যেতাম না, আমার শাশুড়ি যেতেন। উনি শাশুড়িকে টাকা দিয়ে বলতেন, যা যা লাগে তোমরা কিনে নিও। আমার শাশুড়ি টাকা নিয়ে আমাকে দিতেন। আমার মা আর আমার শাশুড়ি খুব করে আমাকে জোর করছেন। আমার ভাসুরকেও তারা রাজি করিয়েছেন, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। কারণ আমি তখনও আমার স্বামীকে খুব ভালোবাসতাম। আমার শাশুড়ির রীতিমতো আমাকে জড়িয়ে ধরে বললেন, আর জীবনটা নষ্ট করিস না মা। আমার মৃত্যুর আগে অন্তত তোর সুখটা দেখে যেতে চাই। এখন না হয় আমি আছি, আমার মৃত্যুর পর একা কিভাবে থাকবি? তোরও বয়সটা কম। তখন বাধ্য হয়ে রাজি হলাম। তখন আর আমার কিছুই করার ছিল না। কাজী ডেকে নিয়ে এসে নরমালি বিয়ে হলো। কোনো সাজসজ্জা কিছুই ছিল না। কোনো আয়োজন ছাড়াই 2টি ভাঙা মন কবুল বললাম। কবুল বলার পর আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলাম। কারণ আমি আর আমার খালিদের বউ ছিলাম না। আমি এখন বাইজিদের বউ হয়ে গেলাম। সবাই আমাকে সান্ত্বনা দিল। আমার ভাসুর বিয়ে করার পরেই শহরে চলে গেলেন। বাচ্চাদের নিয়ে আমি আছি। মাস 2 পর আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমার শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখাতে গেলাম শহরে। তখন আমার ভাসুরের ফ্ল্যাটেই উঠলাম। শহরে ওনার কয়েকটি নিজস্ব ফ্ল্যাট রয়েছে। উনি আমাদের রিসিভ করলেন। আমি সালাম দিলাম। ওনার দিকে তাকাতেও আমার কেমন যেন লজ্জা হচ্ছিল আর ইচ্ছেও করতেছিল না। কারণ খালাদা আমাকে খুব ভালোবাসতো, ও আমাকে খুবই বুঝতো। আমার পরিবারের মানুষের সাথে খালিদের খুব আন্তরিকতা ছিল। আমাদের খুব মিল ছিল। ঝগড়া হতো না কখনো আমাদের। খালিদ যতদিন ছিল আমার পরিবারকে সে খুবই সাহায্য করত এবং সবাইকে এক একটা করে উপহার দিত। আমি বোরকাটা খুলে রান্নাঘরে গেলাম। আসার সময় তাড়াহুড়া করে একটু তরকারি রান্না করে নিয়ে এসেছিলাম। চুলায় শুধু ভাত বসালাম। উনি আমাকে বলল, কি কি লাগবে বলো, আমি গিয়ে নিয়ে আসতেছি। গতকালকেও অনেক কিছু এনে ফ্রিজে রেখেছি, তোমরা আসবা দেখে। দেখো কি কি আছে, আর যেগুলো না থাকে আমাকে বলো, আমি নিয়ে আসবো। আমি তখন ফ্রিজে দেখলাম সবকিছুই আছে। আমি তাকে বললাম, বাচ্চারা কি খাবে তাদেরকে জিজ্ঞেস করে নিয়ে আসুন। আর আসার সময় একটু ময়দা নিয়ে আসবেন, পরোটা বানাতে হবে বাচ্চাদের জন্য। আর পেঁয়াজও দেখি নাই, পেঁয়াজ নিয়ে আসবেন। তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে সবকিছু আনলেন। আমি টেবিলে ভাত দিলাম। সবাই একসঙ্গে খেলাম। সবকিছু গুছিয়ে দুপুরে আমি বাচ্চাদের সাথে কথা বলতেছিলাম। বাচ্চাদের বললাম, সন্ধ্যায় কিন্তু তোমার দাদুকে নিয়ে আমরা ডাক্তারের কাছে যাব। তোমরা একদমই দুষ্টামি করবা না, বাসায় থাকবা। আর বিকেলে দেখি আমার মেজো ননাস আসলো। সে বাসায় এসে বাচ্চাদেরকে নিয়ে গেল আর মাকে নিয়ে গেল। বলল, মাকে ডাক্তার দেখাবো আর আজকে ওরা আমার কাছে থাকবে। আমি তখন বুঝতে পারলাম আমার মেজো ননাস চাচ্ছে যে আমাদের সম্পর্কটা ভালো হোক। উনি চা খেয়ে ওদেরকে নিয়ে চলে গেল। বাসায় শুধু উনি আর আমি। উনি এক রুমে আর আমি অন্য রুমে। আমি রান্নাঘরে সবকিছু ধুয়ে মুছে সাফ করতেছিলাম। উনি হঠাৎ করে এসে পিছনে দাঁড়ালেন। কোনো কথাবার্তা না, কিছুই না। নর্মালি আমি বললাম, আপনার কি কিছু লাগবে? তিনি বললেন না। তারপর আমায় বললেন, দেখো তানিয়া, আমাদের সম্পর্কটা একটু অন্যরকম, কিন্তু তারপরও তো তুমি আমার ওয়াইফ। তোমার কিছু লাগলে তুমি আমাকে বলবে।
আমি মাথা নাড়ালাম, বললাম ঠিক আছে। উনি আমাকে বলল বাইরে হাঁটতে যাবে। আমি বললাম না। আমি রুমে এসে একটা ঘুম দিলাম। উনি রাত 12টার দিকে আমাকে ডাকলেন, বললেন, তানিয়া তুমি ভাত খাবে না? ভাত খেয়ে আবার ঘুমাও। কিছু সময়ের জন্য মনে হলো খালিদ আমাকে ডাকছে। ওরা ছিল দুই ভাই, ওদের চেহারা কিছুটা মিল ছিল। আর বহু বছর পর কোনো পুরুষ আমাকে মায়া করে ডাকছে। ঘুম ভাঙতেই আমার চোখে পানি এসে পড়লো। উনি আমায় বললেন, কাঁদছো কেন? এসো ভাত খাবে। আমার চোখ থেকে এমনিতেই পানি পড়তেছে। খালিদকে খুব মিস করতেছিলাম। আমি হাউমাউ করে কান্না করে দিলাম। আর উনি বলল, কেঁদো না। আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমাকে জড়িয়ে ধরে তিনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। আমি কিছুই বলি নাই। উনি আমাকে নিজের হাতে জোর করে ভাত খাইয়ে দিলেন। খালিদও আমাকে মাঝে মাঝে ভাত খাইয়ে দিতেন। রাতে উনি আমার রুমে ঘুমালেন, কিন্তু আমার ঘুম আসে না। এই সম্পর্ক আমি মেনে নিতে একদমই পারতেছি না। আমার কাছে খুব কঠিন লাগতেছে, তবুও আমি চেষ্টা করতেছি। পরের দিন সকাল সকাল ওনাকে বললাম, আপনি গিয়ে বাচ্চাদেরকে আর মাকে নিয়ে আসুন, আমার ভালো লাগতেছে না ওদেরকে ছাড়া। উনি গিয়ে তাদেরকে নিয়ে আসলেন। বিকেলবেলা আমরা ঘুরতে বের হলাম। উনি আমাদেরকে খুব কেয়ার করতেছিলেন। পরের দিন আমরা সবাই মিলে আবার গ্রামের বাড়িতে চলে আসলাম। বাচ্চাদের স্কুল আছে, প্রাইভেট আছে, উনি আমাদেরকে দিতে আসলেন। আমার শাশুড়ি নাকি বললেন, বাবা তুই আর একা শহরে থাকিস না, এখান থেকেই যা, আমার ভালো লাগে না। উনি রাজি হলেন। উনি সকালে যেতেন, আবার রাতে চলে আসতেন। ওনার কষ্ট হতো বুঝলাম, তারপরে উনি দেখি এটাই করতেন, সকালে যেতেন আবার রাত্রে আসতেন। আমি মানা করতাম, বলতাম আপনার এইভাবে আসার দরকার নাই, আপনি সপ্তাহে একবার আসবেন। উনি তবুও চলে আসতেন। ধীরে ধীরে সহজ হলো সম্পর্কটা। আমরা টুকিটাকি কথা বলতাম এবং বসে বসে একে অপরের সাথে গল্প করতাম, কিন্তু একসাথে একই রুমে থাকতাম না, কারণ বাচ্চারা আছে। বাচ্চাদের সাথে থাকতাম আমি রাতে। লজ্জা পেতাম আমি। আমার শাশুড়ি তখন মুখ ফুটেই বলে ফেললেন, আমার নাতনি আমার সাথে থাকুক, তুই যা আমার ছেলের রুমে যা। কিন্তু আমি প্রচন্ড পরিমাণ লজ্জা পেতাম, আমি যাইতে চাইতাম না। কিন্তু একদিন আমার ভাসুরের অনেক জ্বর এসেছিল। সেদিন রাতে ওনার পাশেই থাকা শুরু করলাম, কিন্তু তখনও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। একদিন বিকেলবেলা উনি আমাকে বললেন, তানিয়া চলো, তুমি আর আমি ঘুরতে যাই। আমি বললাম যাব না। উনি বললেন, চলো ভালো লাগবে। আমি বললাম, আজকে না অন্যদিন যাব। সেদিন রাত্রে উনি খুব কাছে আসলেন আমাদের সম্পর্কের পূর্ণতা চাইতে শুরু করলেন। আমি রাজি ছিলাম না, কিন্তু সেদিন সে জোর করে তার স্বামীর অধিকার নিলেন। যখন ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন, উঠে আমি পাগলের মতো কেঁদেছিলাম। আমি খালিদকে খুব মিস করতেছিলাম, পাগলের মতো খালিদের মুখটা খুঁজতেছিলাম। এত বছর পরেও খালিদের স্মৃতি আমার জীবনে তাজা ছিল। ঠিক সেদিনের পর থেকেই তিনি কাজের ফাঁকে ফাঁকে কারণে অকারণে আমার কপালে চুমু খেতেন, বউ বলে ডাকতেন, খুব মায়া করতেন। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হতে লাগলো। ওনার সাথে বিবাহের 4 বছর পর উনি খুব করে চাইলেন আমাদের একটা সন্তান হোক। আমি বললাম, 2টা সন্তান আছে, এটাই যথেষ্ট, আর দরকার নেই। কিন্তু সে বলল, তোমার গর্ভ থেকে আমার আরো কয়েকটা সন্তান দরকার। আল্লাহর রহমতে আমি গর্ভধারণ করি এবং আমাদের টুইন বেবি হয়, 2টাই ছেলে হয়। আমার সন্তান হওয়াতে আমার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি হয়। ওনাকে বললাম, আমার আর দরকার নেই সন্তানের, আমার জীবনে এই 4 সন্তানই আমার অনেক কিছু। আর শাশুড়ি তো আছেই, ওনাদেরকে নিয়ে আমার জীবনটা চলে যাবে। কিন্তু খালিদকে আমি ভুলতে পারিনি আজও, আর আমি চাইও না কখনো খালিদকে ভুলে যেতে। খালিদের জন্যই এত বছর পর জীবনে অদ্ভুত এক পূর্ণতা পেলাম আমি। এখন আমাকে সবাই বাইজিদের বউ বলেই চেনে। মানুষটার সাথে ধীরে ধীরে আমি বিদ্ধ হচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন স্বামী সন্তানদেরকে নিয়ে এভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারি।